সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025-এর দ্বিতীয় রাউন্ডের আজকের আয়োজন। আপনাদের সাথে আছি আমি ফারিহা জাহান। অনুষ্ঠানের শুরুতেই 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আজকে যে বিষয়টি নিয়ে দুটি দলের মাঝে বিতর্ক হবে তা হল পুনর্জন্মবাদী অর্থনীতি পরিবেশ রক্ষার প্রধান উপায়। বিষয়ের পক্ষে বলবে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এবং বিষয়টির বিপক্ষে বলবে ক্যান্টনমেন্ট কলেজ যশোর। প্রদর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতার্কিকদের সাথে। পক্ষ দল জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের বিতার্কিকরা হলেন সাদিয়া রহমান শোভা, সামিহা তাসনিম এবং তাদের দলনেতা হোমায়রা সুলতানা জিম। বিপক্ষ দল ক্যান্টনমেন্ট কলেজ যশোরের বিতার্কিকরা হলেন জারিন সুভা, সঞ্জিদা আক্তার এবং তাদের দলনেতা আখলাক ইসলাম তামিম। দর্শক, এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। মোহাম্মদ মাহাদি হাসান খান, সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। মাসুদ মাজহার, প্রভাষক, বাংলা বিভাগ, রাজুক উত্তরা মডেল কলেজ। এবং মাহমুদুল হাসান নয়ন, নিজস্ব প্রতিবেদক, প্রথম আলো। সম্মানিত বিচারকবৃন্দ, যেসব বিষয়ের উপর বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 15, ভাষার ব্যবহার এবং উচ্চারণ 15, তত্ত্ব এবং তথ্য পরিবেশনা 35, যুক্তির প্রয়োগ এবং খণ্ডন 15। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন সংক্ষেপে আজকে বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো জেনে নিন। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্কতা সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য মোট 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2 মিনিটে সতর্কতা সংকেত এবং 3 মিনিটে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। দর্শকবৃন্দ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের আজকের বিতর্কের বিষয় পুনর্জন্মবাদী অর্থনীতি পরিবেশ রক্ষার প্রধান উপায়। এ বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেবেন পক্ষ দল জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এবং বিপক্ষ দল ক্যান্টনমেন্ট কলেজ যশোর। আমি ক্যাডেট সাদিয়া রহমান শোভাকে আজকের এই বিষয়ের পক্ষে তার বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যাকে উন্নয়ন বলছি সেটাই ধীরে ধীরে আমাদের ভবিষ্যৎকে গ্রাস করে দিচ্ছে। একদিকে আকাশচুম্বী অট্টালিকা, অন্যদিকে নিঃশেষ হয়ে যাওয়া বন। একদিকে শ্বাস নেওয়া অনুপযোগী বাতাস, অন্যদিকে প্রবৃদ্ধি। এখন প্রশ্ন হলো, এই লাগামহীন প্রতিযোগিতা কি সত্যিই আমাদের কল্যাণ বয়ে আনছে, নাকি আমরা এমন এক উন্নয়নের পথে হাঁটছি যা আমাদের বসবাসের একমাত্র গ্রহটিকে ধ্বংস করে দিচ্ছে? সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রিয় প্রতিপক্ষ, আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় পুনর্জন্মবাদী অর্থনীতি পরিবেশ রক্ষার প্রধান উপায়। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বিষয়টির পক্ষে বলছি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকের বিষয়ে যে 2টি দিক সংজ্ঞায়নের দাবি রাখে তা হলো 1, পুনর্জন্মবাদী অর্থনীতি কি, এবং 2, পরিবেশ বলতে আমরা কি বুঝি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, পুনর্জন্মবাদী অর্থনীতি হলো পরিবেশগত সংকট মোকাবেলা এবং সামাজিক ভারসাম্য আনার জন্য সচেতনভাবে ভোগ বিলাস এবং উৎপাদন কমিয়ে আনার একটি আধুনিক অর্থনীতি, যার মূল লক্ষ্যই হলো সম্পদের সঠিক ব্যবহার করে একটি আনন্দময় এবং অংশগ্রহণমূলক সমাজ গড়ে তোলা। বিজ্ঞ বিচারক মণ্ডলী, পুনর্জন্মবাদী অর্থনীতির মূল বৈশিষ্ট্যই হলো পৃথিবীতে সীমিত প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার বন্ধ
করা, কেবল জিডিপি বৃদ্ধির পিছনে না ছুটে মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং সুসম্পর্ককে প্রাধান্য দেওয়া, উৎপাদন কমিয়ে একটি টেকসই জীবনযাপন করা। সম্মানিত সভাপতি, এখন আমি বলছি পুঁজিবাদী অর্থনীতির বিপরীতে কিভাবে আমরা পুনর্জন্মবাদী অর্থনীতি বাস্তবায়ন করতে পারি। প্রথমে প্রতিবেশীর সাথে সরঞ্জাম ভাগ করে ব্যবহার করে, অতিরিক্ত খাবার নষ্ট না করে, অভাবে মানুষের জন্য উন্মুক্ত ফ্রিজে রেখে, নতুন জিনিস কেনার পরিবর্তে পুরনো জিনিস বারবার রিসাইকেল করে ব্যবহার করে এবং দূর দেশ থেকে আমদানিকৃত পণ্য ব্যবহারের পরিবর্তে নিজ দেশে কৃষিজাত পণ্য ব্যবহারের মাধ্যমে। এভাবে পুঁজির পাহাড় গড়ার পরিবর্তে আমরা ভালোবাসার সেতুবন্ধন রচনা করে একটি নতুন পৃথিবীর সূচনা করতে পারি। এখন আসছি পরিবেশ বলতে আমরা কি বুঝি। কোনো জীব বা উপাদানের চারপাশে যেসব সজীব বা নির্জীব উপাদান যেমন মাটি, পানি, জলবায়ু, গাছপালা মানুষ বসবাস করে এবং তাদের জীবনযাত্রাকে প্রভাবিত করে, সেই সামগ্রিক অবস্থাকেই পরিবেশ বলে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আমাদের চারপাশে যা আছে সেই সবই পরিবেশ। বিজ্ঞ বিচারক মণ্ডলী, বর্তমান পুঁজিবাদী অর্থনীতির কারণে প্রতি বছরই 19 থেকে 23 মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য নদী এবং সমুদ্রে প্রবেশ করে। আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী বায়ু দূষণের মাত্রায় ঢাকার স্কোর 243। তথ্যসূত্র www.ntv.com। আশঙ্কা করা হচ্ছে শতাব্দীর শেষ নাগাদে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 30 থেকে 90 সেন্টিমিটারের মতো বৃদ্ধি পাবে, যার ফলে বাংলাদেশের বেশিরভাগ অংশ সমুদ্রপৃষ্ঠের নিচে তলিয়ে যাবে। পৃথিবীর ফুসফুস অ্যামাজনে নিয়মিত দাবানল 2019-এর পর থেকে একটি ভয়াবহ রূপ ধারণ করেছে, যা ব্যাপক বন ধ্বংসের কারণ হয়ে উঠেছে। তথ্যসূত্র www.bbc.com। প্রিয় প্রতিপক্ষ, এখন আপনারাই বলুন, বর্তমান পুঁজিবাদী অর্থনীতি কি পারছে পরিবেশগত ন্যায্যতা নিশ্চিত করতে? তাই তো সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন, পৃথিবীকে যারা কেবল ভোগের বস্তু ভাবে তারা জানে না এর বেদনার ভাষা। মাটির বুক ফুটে উঠে আসে এর আর্তনাদ, তবু মানুষের লোভের শেষ নেই আশা। এখন আসছি প্রযুক্তির প্রসঙ্গে। আপনারা অনেকেই মনে করেন আধুনিক সবুজ প্রযুক্তি নাকি পরিবেশ রক্ষার জন্য যথেষ্ট, কিন্তু প্রিয় প্রতিপক্ষ, কোনো প্রযুক্তি কিন্তু শূন্য থেকে জন্মায় না। প্রতিটি প্রযুক্তির পেছনে রয়েছে কাঁচামাল উত্তোলন, শক্তির ব্যবহার ও উৎপাদনজনিত দূষণ। প্রিয় প্রতিপক্ষ, আপনাদের কাছে হয়তো প্রযুক্তি একটি জাদুর কাঠি, যেখানে একটি সুইচ টিপলে নাকি সব সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু প্রকৃতিও কিন্তু কোনো অ্যাপ নয় যাকে যখন তখন আপডেট দিলেই ঠিক হয়ে যাবে। প্রিয় প্রতিপক্ষ, তার মানে এই নয় যে পুনর্জন্মবাদী অর্থনীতি প্রযুক্তিকে নিরুৎসাহিত করছে, বরং এটি আমাদেরকে পরিবেশের ক্ষতি না করে এর নতুন ব্যবহার শেখায়। বিজ্ঞ বিচারক মণ্ডলী, কবিগুরু বলেছিলেন, গতি জীবন, স্থিতি মৃত্যু। আমরা ছুটে চলেছি হেথায় নয় অন্য কোথাও, অন্য কোনোখানে। আত্মীয় স্বজন তো দূরের কথা, ঘরের আপনজন আমাদের কাছে একটি দূরতম দ্বীপ। অদ্ভুত এক আধারে আক্রান্ত আমরা, আর সেই আধারের আলো জ্বালাতে আজ বিতর্ক মঞ্চের মূল আলোচ্য বিষয় পুনর্জন্মবাদী অর্থনীতি, যা পারবে আমাদেরকে একটি সুখী জীবন উপহার দিতে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এরপরও আমার প্রতিপক্ষ হয়তো মূল বিষয়কে এড়িয়ে গিয়ে বিভিন্ন ধরনের অপ্রধান বিষয়কে প্রধান বলে যাবেন, কিন্তু তর্কের খাতিরে তর্ক না করে সত্যটিকে মেনে নিন প্রতিপক্ষ। একটি দেশের অর্থনীতি বিপর্যস্ত হলে তা পুনর্গঠন সম্ভব, কিন্তু একটি দেশের প্রকৃতি ধ্বংস হলে তা পুনরুদ্ধার করা কখনোই সম্ভব নয়। আজকের বিতর্কের মঞ্চের মূল বিষয় এবং মূল প্রশ্ন এটা নয় যে হবে কিনা, আজকের বিতর্কের মঞ্চের মূল বিষয়ই হলো এবং মূল প্রশ্নই হলো আজ আর দেরি কেন। তাই তর্কের খাতিরে তর্ক নয়, সত্যটিকে মেনে নিন। পুনর্জন্মবাদী অর্থনীতি পরিবেশ রক্ষার প্রধান উপায়। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব আজকের বিষয়ের বিপক্ষ দল ক্যান্টনমেন্ট কলেজ যশোরের প্রথম বক্তা জারিন সুভার। আমি আমন্ত্রণ জানাচ্ছি জারিন সুভাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। তখন এই ধরনীর বুকে নতুনের জয়গান, বর্জ্যের স্তূপে রুদ্ধ আজ প্রকৃতির স্পন্দন। চক্রাকার এই আবর্তনে যদি না খুঁজি মুক্তি, বিনাশের পথে ধাবমান হবে সভ্যতার সকল মুক্তি। মহাসংকটের সন্ধিক্ষণে দণ্ডায়মান অবস্থায় ভোগবাদী অর্থনীতি অর্থাৎ টেক মেক ডিসপোজ, তথাকথিত রৈখিক উন্নয়ন বা লিনিয়ার ডেভেলপমেন্ট এই পৃথিবীকে একটি ভাগাড়ে পরিণত করেছে। আর এই বিমূর্ত বিনাশ থেকে পরিত্রাণ কখনো পুনর্জন্মবাদী অর্থনীতি দ্বারা সম্ভব নয়। ধন্যবাদ সম্মানিত সভাপতি আমাকে সুযোগ প্রদানের জন্য। আজকে বিতর্কে নির্ধারিত বিষয় পুনর্জন্মবাদী অর্থনীতি পরিবেশ রক্ষার প্রধান উপায় বিপক্ষে অবস্থান করছি, এবং আমরা বলছি পুনর্জন্মবাদী অর্থনীতি কখনোই পরিবেশ রক্ষার প্রধান উপায় নয়, বরং একটি সহায়ক মাধ্যম মাত্র।
সম্মানিত সভাপতি, আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সুসংজ্ঞায়িত করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা তথ্য ও তত্ত্ব দিয়ে বিষয়টিকে বিশ্লেষণ করবেন এবং আমার দলের দলনেতা তথ্য, উপাত্ত ও যুক্তি দ্বারা সামগ্রিক আলোচনার মাধ্যমে আজ প্রমাণ করে দিয়ে যাবেন যে আজকে আমাদের অবস্থান কতটা যুক্তিযুক্ত। সরাসরি চলে যাচ্ছি সংজ্ঞায়নে এবং আজকের বিষয়ের উপর দৃষ্টিপাত করলে যে তিনটি মূল বিষয় সংজ্ঞায়নের দাবি রাখে তা হলো পুনর্জন্মবাদী অর্থনীতি, পরিবেশ রক্ষা এবং প্রধান উপায়। পুনর্জন্মবাদী অর্থনীতি, এই অর্থনীতির মূল ধারণা হলো প্রকৃতি থেকে শুধু নেওয়া যাবে না, প্রকৃতিকে তা ফেরত দিতে হবে। অর্থাৎ কোনো সম্পদ ব্যবহার করলে এমনভাবে করতে হবে যেন তা প্রকৃতি নিজ থেকেই ফিরিয়ে নিতে পারে। পরিবেশ রক্ষা, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে বায়ু, পানি, মাটি, উদ্ভিদ ও প্রাণী জগৎকে যে কোনো দূষণ, অবক্ষয় ও বিনাশ থেকে রক্ষা করার সুপরিকল্পিত প্রচেষ্টাই হলো পরিবেশ রক্ষা। প্রধান উপায়, কোনো সমস্যার সমাধানের জন্য অনেকগুলো উপায়ের মধ্যে যে সর্বোত্তম সার্বজনীন উপায়কে বিবেচনা করা হয় তাকে আমরা বলছি প্রধান উপায়। কিন্তু আমরা বলছি পরিবেশ রক্ষার জন্য পুনর্জন্মবাদী অর্থনীতি নয়, বরং প্রধান উপায় হবে নাগরিকের সচেতনতার মাধ্যমে কঠোর আইনের বাস্তবায়ন। আমার বিপক্ষ দল বলে গেলেন পুনর্জন্মবাদী অর্থনীতির বিপক্ষে আমরা নাকি পুঁজিবাদী অর্থনীতির কথা বলছি, কিন্তু আমরা পুঁজিবাদী অর্থনীতির কথা বলছি না। আমরা বলছি পরিবেশ রক্ষার প্রধান উপায় হবে নাগরিকের সচেতনতা এবং কঠোর আইনের বাস্তবায়ন। আমরা কেন বলছি যে পুনর্জন্মবাদী অর্থনীতি পরিবেশ রক্ষার প্রধান উপায় হতে পারে না, তা আজকে আমরা তিনটি ক্ষেত্রের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাব। প্রথমত, পুনর্জন্মবাদী অর্থনীতির অন্তঃসার শূন্যতা; দ্বিতীয়ত, পরিবেশের সুরক্ষায় সামষ্টিক সচেতনতা; এবং সর্বশেষ, কঠোর আইনের প্রয়োগ ও তার বাস্তবায়ন। সরাসরি চলে যাচ্ছি মূল ব্যাখ্যায়। বিকল্প প্রতিপক্ষ, আপনি যখন পরিবেশ রক্ষার মতো এত গুরুত্বপূর্ণ বিষয়ের প্রধান উপায় হিসেবে কোনো মডেলকে বলছেন, উক্ত মডেলকে আপনাদের অবশ্যই প্রমাণ করে দিতে হবে যে এটি বাস্তবসম্মত, সুপরিকল্পিত এবং ত্রুটিহীন। কিন্তু আজ আমি প্রমাণ করে দিয়ে যাবো এটি কোনোভাবে বাস্তবসম্মত হতে পারে না। আমি কেন বলছি এটি বাস্তবসম্মত নয়? আপনারা যখন পরিবেশ রক্ষার কথা বলছেন, আপনাকে প্রথমেই বলতে হয় পরিবেশ দূষণের কথা। আজ পরিবেশ দূষণের ফলে যে মানুষ মারা যাচ্ছে তার 70 থেকে 77% মানুষ মারা যাচ্ছে বায়ু দূষণের কারণে। এছাড়াও আজ ঢাকা শহরে হাজার হাজার মানুষ শ্বাসনালী রোগী হয়ে উঠছে শুধুমাত্র এই বায়ু দূষণের কারণে। সেখানে ইউরোপিয়ান এনভায়রনমেন্টাল এজেন্সির একটি রিপোর্টে দেখা গেছে আপনাদের পুনর্জন্মবাদী অর্থনীতির বায়ু দূষণের শুধুমাত্র 60 থেকে 8% কমাতে পারে। বিকল্প প্রতিপক্ষের কাছে প্রশ্ন, যেখানে আপনাদের পুনর্জন্মবাদী অর্থনীতি বায়ু দূষণ রোধেই কার্যকর নয়, তাকে আপনারা কিভাবে পরিবেশ রক্ষার প্রধান উপায় হিসেবে দাবি করছেন? উত্তর দিয়ে যাবেন। আমি কেন বলছি এটি সুপরিকল্পিত নয়? পুনর্জন্মবাদী অর্থনীতির মূল ধারণা যে তিনজন বিজ্ঞানী দিয়েছিলেন, অর্থাৎ কেনেথ বোল্ডিং, ওয়াল্টার স্টাহেল ও জিন ক্লদ লেভি, তারা নিজেরাই মডেলটি উপস্থাপনার সময় বলেছিলেন উক্ত মডেলটি অত্যন্ত ব্যয়বহুল ও ধীর হওয়ার কারণে উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোর পক্ষে এটি গ্রহণ করা যথেষ্ট কষ্ট সাপেক্ষ। আজকে বিশ্বের প্রেক্ষাপটে যেখানে জাতিসংঘের 193টি স্বাধীন দেশের মধ্যে 80 থেকে 87% দেশই উন্নয়নশীল বা অনুন্নত, যে সকল দেশে মায়ের সকালে ঘুম ভেঙে চিন্তা করতে হয় বাচ্চার মুখে খাবার তুলে দেবো কিভাবে, যাদের চিন্তাই হলো সংসার চালানো, যাদের চিন্তায় কিনা দুবেলা দুমুঠো খাবার তার বাচ্চার মুখে তুলে দাও, তারা তো চিন্তায় আনে না এই মডেলের কথা। বিকল্প প্রতিপক্ষের কাছে প্রশ্ন, যেখানে আজকের বিশ্বের প্রেক্ষাপটে অধিকাংশ দেশই অনুন্নত বা উন্নয়নশীল, সেখানে আপনি কিভাবে আপনার পুনর্জন্মবাদী অর্থনীতির মতো এত ব্যয়বহুল একটি মডেলকে বাস্তবায়ন করবেন? উত্তর দিয়ে যাবেন। সম্মানিত সভাপতি, কিভাবে এই সকল দেশের মানুষরা পুনর্জন্মবাদী অর্থনীতির পণ্যকে বেছে নেবে যা যে কোনো সাধারণ পণ্য থেকে 3 থেকে 4 গুণ বেশি দামি? আচ্ছা, আপনারা যে পুনর্জন্মবাদী অর্থনীতিকে বাস্তবায়ন করবেন তার জন্য যে উচ্চতর প্রযুক্তির প্রয়োজন, তার মালিকানা রয়েছে উন্নত বিশ্বের হাতে। এখন কি আমরা নতুন করে সেই উন্নত বিশ্বের প্রযুক্তির বাজারে পরিণত হতে চাচ্ছি, নাকি নতুন করে ঋণের জালে জড়াতে চাচ্ছি? আজ মাথা গোজার ঠাঁই নিশ্চিত করতে আমাদের প্রতি ইঞ্চি জমি ব্যবহার করতে হচ্ছে, সেখানে আমার বিকল্প প্রতিপক্ষ বলছে যে প্রাকৃতিক পুনর্জন্মের জন্য জমিকে ছেড়ে দিতে। বিষয়টা হাস্যকর। এখানে সমাধান হিসেবে আসে নাগরিকের সচেতনতা। লিও তলস্তয় বলেছিলেন, সবাই দুনিয়াকে বদলানোর চিন্তা করে কিন্তু কেউ নিজেকে বদলায় না। অর্থাৎ ব্যবস্থাকে উন্নত বলেই তা উন্নত হয়ে যায় না। একজন মানুষ যখন নিজে বদলায় তখন সে নিজে উন্নত হয় এবং সমাজকে উন্নত করে। একজন নাগরিক যখন নিজে সচেতন হবে, সে এমন কোনো পণ্য ক্রয়, বিক্রয়, ব্যবহার বা উৎপাদন করবে না যা পরিবেশকে ক্ষতি করবে। এজন্য একজন নাগরিক যখন নিজে সচেতন হবে, আপনার যে কোনো উদ্যোগ, যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন হবে। কিন্তু যতদিন না একজন নাগরিক নিজে সচেতন হচ্ছে, আপনার কোনো উদ্যোগ, কোনো পরিকল্পনা বাস্তবায়ন হবে না। এজন্য আপনাদের পুনর্জন্মবাদী অর্থনীতি নয়, বরং পরিবেশ রক্ষার জন্য নাগরিকের সচেতনতার মাধ্যমে কঠোর আইনের বাস্তবায়নই পারবে পরিবেশকে সুরক্ষা দিতে। ধন্যবাদ সম্মানিত সভাপতি, ধন্যবাদ সবাই। পুনর্জন্মবাদী অর্থনীতি পরিবেশ রক্ষার প্রধান উপায়, এই বিষয়ে এখন বক্তব্য রাখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি পক্ষদল জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ক্যাডেট সামিহা তাসনিমকে।
উপস্থিত সুধী, চিন্তা করুন, আমরা এমন একটি পৃথিবীতে বাস করছি যেখানে নেই প্রাণ ভরে শ্বাস নেওয়ার মতো বিশুদ্ধ বাতাস, চারদিক শুধু প্রাণহীন প্রচণ্ড খরা। আমি বলছিলাম বিখ্যাত চলচ্চিত্র ইন্টারস্টেলারের কথা, যেখানে প্রাণপণ অনুসন্ধানের পর জানা গেল দেয়ার ইজ নো প্ল্যানেট বি, অর্থাৎ আমাদের বসবাসের জন্য নেই দ্বিতীয় কোনো বাসযোগ্য গ্রহ। আর এটিই চরম সত্য বিজ্ঞ প্রতিপক্ষ। তাই পুঁজিবাদী সভ্যতার এ ধ্বংসের মহোৎসব দেখেই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, দাও ফিরিয়ে এসে অরণ্য, লও এ নগর। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে, বিষয় পুনর্জন্মবাদী অর্থনীতি পরিবেশ রক্ষার প্রধান উপায়। পক্ষে বলছি। বিপক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য যখন শুনছিলাম তখন আমার মনে পড়ে গেল সেই প্রবাদ বাক্যের কথা, সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাবা। কারণ আমার দলের প্রথম বক্তা যখন বিষয়টিকে সংজ্ঞায়ন করছিলেন তখন বিপক্ষ দলের প্রথম বন্ধুটি হয়তো মঞ্চে উপস্থিত ছিলেন ঠিকই, কিন্তু তার মন ছিল অন্য কোথাও। তাই তো আপনি বলে গেলেন পরিবেশ রক্ষার প্রধান উপায় সচেতনতা, আইন প্রণয়ন এবং প্রযুক্তির উন্নয়ন। কিন্তু প্রতিপক্ষ, আপনি একটু খেয়াল করলেই দেখতে পারেন আপনি যেগুলোর কথা বলে গেলেন সেই সব কিছুকে এক সূত্রে কার্যকরভাবে বাস্তবায়ন করে যে ব্যবস্থাটি, সেটিকেই আমরা বলছি পুনর্জন্মবাদী অর্থনীতি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, পুনর্জন্মবাদী অর্থনীতির মূল ধারণাই হলো প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে সীমিত উৎপাদনে উন্নয়ন সাধন করা। এখন প্রশ্ন হলো, নিয়ন্ত্রিত উৎপাদনে উন্নয়ন কিভাবে সম্ভব? বিজ্ঞ প্রতিপক্ষ, আপনাদের জ্ঞাতার্থেই বলছি, উন্নয়ন মানে কেবল জিডিপির প্রবৃদ্ধি নয়, বরং বর্তমান যুগে উন্নয়ন বলতে বোঝায় পরিবেশ বান্ধব উন্নয়ন, যা দেবে একটি নিশ্চিত পৃথিবী, সুন্দর ভবিষ্যৎ এবং আত্মতৃপ্ত সুখী হৃদয়। আর পুনর্জন্মবাদী অর্থনীতি এই পরিবেশ বান্ধব উন্নয়নকে বাস্তবায়ন করার প্রধান মাধ্যম। সম্মানিত সভাপতি, বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে দেখা যায় ঢাকা শহরে প্রতিদিন প্রায় ৬,৫০০ টন বর্জ্য উৎপাদিত হয়, যার মাত্র ৫৫% অপসারিত হয়। যখন এই মুক্তবাজার অর্থনীতি পারছে না পরিবেশকে রক্ষা করতে, তখন এর বিকল্প হিসেবে আপনি কাকে মনে করছেন প্রতিপক্ষ? তা কি পুনর্জন্মবাদী অর্থনীতিই নয়? আশা করি বলে যাবেন। আসলে এই অতিরিক্ত উৎপাদন উন্নয়ন না, বরং তা প্রজন্মের সঙ্গে প্রতারণা। কারণ এই পরিবেশ দূষণের পেছনে রয়েছে অতিরিক্ত উৎপাদন, যা আসলে আমাদের ভোগ করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে রূপ হয় বর্জ্য। আর প্রতিপক্ষ এই বর্জ্যকে কিভাবে পুনর্ব্যবহার করা যায় তারই কথা বলে পুনর্জন্মবাদী অর্থনীতি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, কম ব্যবহার, পুনর্ব্যবহার এবং পুনর্প্রক্রিয়াজাতকরণ, এই তিনটি হলো সার্কুলার ইকোনমি বা সাইক্লিং ইকোনমির ধাপ, যা বলে বর্জ্যই তৈরি করে নতুন উপকরণ। এর ফলে ভোগ কম হলেও তা হয় টেকসই এবং পুনর্ব্যবহারযোগ্য। প্রিয় প্রতিপক্ষ, আপনারাই বলুন, প্রতিটি প্রযুক্তি তৈরি হয় কোন লক্ষ্য নিয়ে? বেশি উৎপাদন ও লাভ নাকি মানুষের কল্যাণ? পুনর্জন্মবাদী অর্থনীতি বলে প্রযুক্তি হবে এমন যা লাভ বা প্রবৃদ্ধি বাড়ানোর জন্য নয়, বরং মানুষের কল্যাণ এবং পরিবেশ রক্ষার জন্য। তাই সম্মানিত সভাপতি, পুনর্জন্মবাদী অর্থনীতি প্রযুক্তির বিপক্ষে নয়, বরং প্রযুক্তির লাগামহীন ব্যবহারের বিপক্ষে অবস্থান করে। চলুন একটি বাস্তব উদাহরণ দেখে আসি। সৌরশক্তি উৎপাদনে বিশ্বের সবচেয়ে আধিপত্য চীনের। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী ২০২২ সালে বাকি বিশ্ব যে সৌর প্যানেল স্থাপন করেছে, ২০২৩ সালে চীন এর চেয়ে বেশি সৌর প্যানেল স্থাপন করেছে। তথ্যসূত্র প্রথম আলো, ২০ সেপ্টেম্বর ২০২৫। কেন চীন নবায়নযোগ্য শক্তির উপর নির্ভর করছে বলে আপনি মনে করেন প্রতিপক্ষ? আর টেসলার নতুন চমক ই কার এক্ষেত্রে অনন্য সংযোজন, যা কার্বন নিঃসরণ কমাতে পারে ৫০ থেকে ৮০%। আবার পলিব্যাগের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি পাটের তৈরি পলিমার ব্যাগ, যা যথেষ্ট পরিবেশ বান্ধব। লক্ষ্য করুন বিজ্ঞ প্রতিপক্ষ, এভাবেই ধীরে ধীরে আমরা পুনর্জন্মবাদী অর্থনীতির বাস্তবায়ন ঘটাতে চলেছি। তাই সম্মানিত সভাপতি, পুনর্জন্মবাদী অর্থনীতি কোনো আকাশ কুসুম স্বপ্ন নয়, বরং এটি সেই স্বপ্ন যা গড়ে তুলতে পারে একটি দূষণমুক্ত, সুখী, সমৃদ্ধ পৃথিবী। এখন বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা কি অর্থনীতিকে বাঁচাতে পরিবেশ ধ্বংস করবেন, নাকি পরিবেশকে বাঁচিয়ে অর্থনীতিকে নতুনভাবে ঢেলে সাজাবেন? আমি বিপক্ষ দলের প্রথম বক্তার দৃষ্টি আকর্ষণ করছি। তিনি বলে গেলেন পুনর্জন্মবাদী অর্থনীতি ধীর গতি, মাত্র ৭ থেকে ৮% বায়ু দূষণ রোধ করতে পারছে পুনর্জন্মবাদী অর্থনীতি। কিন্তু প্রতিপক্ষ, ধীরগতির অর্থ কি অকার্যকরতা? তাহলে তো বলতেই হয় আপনি ভুলে গেছেন শৈশবের সেই খরগোশ কচ্ছপের কথা। বিজ্ঞ বিচারক মণ্ডলী, লক্ষ্য করুন, এই বিপন্ন পৃথিবীকে বাঁচাতেই আজকের এই তর্কযুদ্ধের আয়োজন। পার্থক্যটা এখানে, আমার প্রতিপক্ষ বলছেন সমস্যার কথা, কিছু বায়বীয় ধারণার কথা, আর আমরা বলছি সমাধানের কথা, পরিবেশ রক্ষার কার্যকরী পদক্ষেপের কথা। প্রতিপক্ষ, আপনারা বলে গেলেন পরিকল্পনার কথা, আর আমরা বলছি সেই পরিকল্পনারই বাস্তবায়নের কথা, যা হলো পুনর্জন্মবাদী অর্থনীতি। কিন্তু আমার বিপক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুনে মনে হলো তিনি শুধুই শুনিয়ে গেলেন হতাশার বাণী। আশাবাদী হন প্রতিপক্ষ, কারণ শাশ্বত রাত্রির বুকে সকলেই অনন্ত সূর্যোদয়। তাই আমি বলছি, তর্কের খাতিরে আর তর্ক বাড়িয়ে লাভ নেই, আসুন সত্যটিকে মেনে নিই এবং সমস্যারে বলি পুনর্জন্মবাদী অর্থনীতি পরিবেশ রক্ষার প্রধান উপায়। আমি আবারও বলছি, পুনর্জন্মবাদী অর্থনীতি পরিবেশ রক্ষার প্রধান উপায়। ধন্যবাদ সবাইকে।
এবারে আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দল ক্যান্টনমেন্ট কলেজ যশোরের দ্বিতীয় বক্তা সঞ্জিদা আক্তারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। দ্য গ্লোবাল ডিক্লাইনের তথ্য মতে 2018 থেকে 2025-এর মতো বর্তমান সময়ে এসেও পুনর্জন্মবাদী অর্থনীতি বাস্তবায়নের হার বৃদ্ধির বদলে আরও কমেছে 1.9%। শুধুমাত্র তাই নয়, 60-এর দশক থেকে শুরু করে এখনো পর্যন্ত যে দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল মডেল বাস্তবায়ন সম্ভব হয়নি, তা কিভাবে সামনের দিনগুলোতে পরিবেশ রক্ষার প্রধান উপায় হতে পারে তা আজীবন গবেষণার বিষয়। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেলেন যে প্রকৃতি ধ্বংস হচ্ছে। বিজ্ঞ প্রতিপক্ষ, আমি বলছি কেন প্রকৃতি ধ্বংস হচ্ছে। প্রথমত, পুনর্জন্মবাদী অর্থনীতির মূল লক্ষ্যের মধ্যে ছিল তারা প্লাস্টিককে বর্জ্য হিসেবে ফেলে না দিয়ে তা বারবার রিসাইকেলের মাধ্যমে ব্যবহারযোগ্য করে তুলবে। কিন্তু ইউএনইপি এর তথ্য মতে সমগ্র বিশ্বে উৎপাদিত প্লাস্টিক বর্জ্যের মাত্র 9% এই পুনর্জন্মবাদী অর্থনীতি দ্বারা রিসাইকেল সম্ভব, এবং বাকি 91% প্লাস্টিক পরিবেশের যেখানে সেখানে ফেলে গড়ে তোলা হচ্ছে দ্য গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচের মতো সামুদ্রিক দ্বীপ, এবং এর ক্ষতিকর প্রভাবগুলো কিন্তু সমুদ্রে বসবাসকারী প্রাণীগুলোর উপরেই পড়ছে। উদাহরণস্বরূপ আপনারা দেখুন, 2019 সালে ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে একটি মৃত তিমি মাছ পাওয়া গিয়েছিল, যার পেটে থেকে উদ্ধার করা হয়েছিল 40 কেজি প্লাস্টিক। তথ্যসূত্র দ্য ন্যাশনাল জিওগ্রাফিক। দ্বিতীয়ত, এই রিসাইকেলিংয়ে আছে বিপত্তি, কারণ ওয়েস্ট কনসার্ন অর্গানাইজেশনের তথ্য মতে যে সকল এলাকার মাটিতে এই প্লাস্টিক এবং ইলেকট্রিক বর্জ্য রিসাইকেল করা হয়, ওই সকল এলাকার মাটিতে সীসার পরিমাণ থাকে স্বাভাবিকের চেয়ে 100 গুণ বেশি, এবং ক্যাডমিয়াম ও কপারের ঘনত্ব প্রতি মিটারে 1000 মিলিগ্রাম বৃদ্ধি পায়, যেখানে চাষযোগ্য জমিতে এ সকল পদার্থের নিরাপদ সীমা মাত্র 0.3 মিলিগ্রাম। তৃতীয়ত, এই যে পুনর্জন্মবাদী অর্থনীতি মডেলে যখন কাপড় রিসাইকেল করা হয় তখন ডাইং এবং ব্লিচিংয়ের মতো বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়, ফলে পানি দূষিত হয় 25%, পরিবেশে কার্বন নিঃসরণ হয় 35%, এবং সাগরে মাইক্রোপ্লাস্টিক জমা হয় 30 থেকে 35%। মাননীয় সভাপতি, যেখানে রিসাইকেলের হার 10%-এরও কম, সেখানে পরিবেশ দূষণের মাত্রা ভয়াবহ। তাই আমরা বলছি পুনর্জন্মবাদী অর্থনীতি নয়, বরং সচেতনতার মধ্য দিয়ে আইনের কঠোর বাস্তবায়নই পরিবেশ রক্ষার প্রধান উপায়। বিজ্ঞ প্রতিপক্ষ, লক্ষ্য করুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতার অভাবে নিম্ন ও মধ্যমায়ের দেশগুলোতে প্রতিনিয়ত 50% মানুষ শ্বাসকষ্টে ভুগছেন, এবং বছরে 90 লক্ষ মানুষ কিন্তু প্রাণ হারাচ্ছেন। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ আপনারা নেপালের দিকেই তাকিয়ে দেখুন। নেপালের জনগণ বায়ু দূষণ রোধে আই কেয়ার ফর ক্লিন এয়ার এবং মাস্ক মান্ডু নামক বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে, ফলে দেশটির 60% বায়ু দূষণ রোধ সম্ভব হচ্ছে। এছাড়াও মাস্টারপিস নেপালের মতো কিছু সংস্থা কিন্তু শিশুদেরকে শুরু থেকেই পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। তথ্যসূত্র ইউএনইপি। শুধুমাত্র তাই নয়, ভুটানের দিকে তাকালেও আজ আপনারা একই চিত্র দেখতে পাবেন। ভুটান যখন 1990 সালে কাঠ রপ্তানি এবং 1999 সালে প্লাস্টিক রপ্তানি সম্পূর্ণভাবে নিষিদ্ধকরণ করা হয়েছিল, তখন ভুটানের জনগণ আজ সচেতন বলেই কিন্তু ভুটান সরকার কর্তৃক গৃহীত সকল সিদ্ধান্ত তারা মেনে নিয়েছিল, যার ফলস্বরূপ কিন্তু ভুটান আজ বিশ্বের অন্যতম পরিবেশ বান্ধব একটি দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। তথ্যসূত্র ইউএন এনভায়রনমেন্ট। বিজ্ঞ প্রতিপক্ষ, শুধুমাত্র তাই নয়, আজ আপনারা আমাদের দেশের দিকেই তাকিয়ে দেখুন। আমাদের দেশের কিন্তু কিছু স্ব-উদ্যোগী স্বেচ্ছাসেবী সংস্থা, যেমন বিডি ক্লিন নামক একটি সংস্থা কিন্তু ইতোমধ্যে তাদের একটি অভিযানে 65 লক্ষ পলিথিন এবং চিপসের প্যাকেট সংগ্রহ করেছে। টাঙ্গাইলের লৌহজং নদীর প্রায় 2.5 কিলোমিটার এলাকা কিন্তু পরিষ্কার করেছে, এবং 1453টি স্কুলে কিন্তু তারা ক্লিন ক্যাম্পাস নামক বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ এই জনসচেতনতামূলক ক্যাম্পেইনগুলো যদি আমরা সরকারি উদ্যোগে তৃণমূল থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত করতে পারি, তাহলে বিশ্বের মানচিত্রে নেপাল এবং ভুটানের মতো অবশ্যই পরিবেশ বান্ধব একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিজ্ঞ প্রতিপক্ষ, লক্ষ্য করুন, ইউএনইপি এর তথ্য অনুসারে পুনর্জন্মবাদী অর্থনীতির মডেল বাস্তবায়ন করতে গিয়ে প্রতি বছর প্রায় 100 হেক্টর উর্বর জমি তার উর্বরতা হারাচ্ছে, এবং নেচার কমিউনিকেশনসের তথ্য অনুসারে যখন এই মডেল পূর্ণরূপে বাস্তবায়ন সম্ভব হবে, তখন বিশ্বে কৃষি জমির পরিমাণ কমবে এবং বিশ্বের 800 কোটি মানুষ কিন্তু খাদ্য সংকটে ভুগবে। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ আপনারা বারবার মানুষের কল্যাণের কথা বলে যাচ্ছেন, তো আপনাদের মাথায় যখন এতই মানুষের কল্যাণের কথা ঘুরছে, তো বিজ্ঞ প্রতিপক্ষ অবশ্যই জবাব দিয়ে যাবেন, আপনাদের এই মডেল বাস্তবায়নের পরবর্তী এই
এই 800 কোটি অভুক্ত মানুষের খাদ্য সংকট আপনারা ঠিক কোন পদ্ধতিতে দূর করবেন? বিজ্ঞ প্রতিপক্ষ জনসচেতনতা ব্যতীত শুধুমাত্র এই পুনর্জন্মবাদী অর্থনীতিকে পরিবেশ রক্ষার প্রধান উপায় হিসাবে চিন্তা করা আর ভিত ছাড়া বাড়ি গঠন করা একই বিষয়। যেখানে বিশ্বের উন্নয়নশীল দেশগুলো এই মডেল বাস্তবায়নে ব্যর্থ, সেখানে বিশ্বের নিম্ন ও মধ্যমের দেশগুলোর কথা তো আমি বাদই দিলাম। তাই মাননীয় সভাপতি, পুনর্জন্মবাদী অর্থনীতি নয় বরং সচেতনতার মধ্যে দিয়ে আইনের কঠোর বাস্তবায়নই পরিবেশ রক্ষার প্রধান উপায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে আমি বক্তব্য উপস্থাপনের জন্য আজকের পক্ষদল জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এর দলনেতা ক্যাডেট হুমায়রা সুলতানা জিমকে আমন্ত্রণ জানাচ্ছি। যা ফেলে যায় নির্লিপ্ত হাতে প্রতিদিন, তাতেই জমে ওঠে ধরনীর দীর্ঘঋণ। ফেরানোর সমাধায় মেটে ক্ষয়ের ব্যথা, পুনর্জন্ম অর্থনীতি খোঁজে প্রকৃতি বাঁচার কথা। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধী, আজকের বিতর্কের বিষয় পুনর্জন্মবাদী অর্থনীতি পরিবেশ রক্ষার প্রধান উপায় পক্ষে বলছি। আমার দলের পূর্ববর্তী বক্তারা ইতিমধ্যে পুনর্জন্মবাদী অর্থনীতির ধারণা এবং পরিবেশ রক্ষার সাথে এই সম্পর্ক সুস্পষ্টভাবেই তুলে ধরেছেন। আজকের যে তিনটি বিষয়ের ওপর আমি যুক্তি খণ্ডন করে যাব তা হলো: 1, প্রিয় প্রতিপক্ষের যুক্তির মৌলিক দুর্বলতা; 2, পরিবেশ সংকটের প্রকৃত কারণ ও সমাধান; 3, পুনর্জন্মবাদী অর্থনীতি ঠিক কীভাবে সবথেকে কার্যকরী সমাধান। প্রথমে প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেলেন আজ অর্থনৈতিক উন্নয়ন মানেই নাকি পরিবেশের ক্ষতি। আমি বলছি প্রতিপক্ষ, এটি নেহাতি আপনার এক ভ্রান্ত ধারণা। সমস্যা ঠিক উন্নয়নে নয়, সমস্যা আমাদের উৎপাদন ব্যবস্থায়। প্রিয় প্রতিপক্ষ, 2024 সালে যেখানে আমাদের প্যারিস অলিম্পিকের জন্য বেছে নেওয়া হয়েছিল সেন্ট জেনিসের মতো এক অনুন্নত শহরকে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের 3 শূন্য অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন হ্রাসের মাধ্যমে আমরা কার্বন নিঃসরণ যদি কমাতে পারি, সেই পিছিয়ে পড়া অঞ্চলকেও আমরা উন্নয়নশীলভাবে গড়ে তুলতে পারি। প্রিয় প্রতিপক্ষ, আর পুনর্জন্মবাদী অর্থনীতি ঠিক এমন এক অর্থনীতি যা শুধু অর্থ বৃদ্ধি করে না বরং পরিবেশকে পুনরায় জীবন্ত করে তোলে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষের প্রথম বক্তা বলেছেন আইন, প্রযুক্তি ও নীতিমালায় আজ পরিবেশ রক্ষার প্রধান হাতিয়ার হতে পারে। আমি প্রশ্ন করছি প্রতিপক্ষ, আজ বিশ্বে ঠিক কোন আইনটি নেই, কোন প্রযুক্তি নেই, তারপরেও কেন জলবায়ু পরিবর্তন, বন উজাড় কিংবা এই নদী দূষণ থামছে না? আশা করছি উত্তর পেয়ে যাব। প্রিয় প্রতিপক্ষ, আজকে এই সমস্যার মূল আমাদের বাহিরে নয়, সমস্যা মানুষের প্রয়োজনীয়তায়, আর প্রয়োজনীয়তা মানে না কোনো আইন। তাই প্রতিপক্ষের প্রথম বক্তা যে আইন ও আত্মসচেতনতার কথা বলে গেলেন তা ভাবতে ভালো লাগলেও বাস্তবতা বড়ই করুণ প্রতিপক্ষ। তাই প্রিয়জ্ঞ প্রতিপক্ষ বলছি, অনেক তো হলো পরিকল্পনা, এবার কল্পনা থেকে একটু বাস্তবে আসা যাক। আমাদের চাই সুখ স্বাচ্ছন্দ্য উন্নত জীবনযাত্রা, সেই সাথে এই যে মানুষের বসবাসযোগ্য একমাত্র গ্রহ পৃথিবীকে রক্ষা করা। প্রিয় প্রতিপক্ষ, জানেন তো মানুষের মধ্যে যখন নৈতিকতা আসে তখন আইন ও প্রযুক্তির ব্যবহার ঠিক তখনই সম্ভব। প্রিয় প্রতিপক্ষ, আমি আশা করছি এই নৈতিকতার বিষয়টিকে আমি যে ধারণা দিয়ে গেলাম তা আপনারা অযথা আদর্শবাদ বলে আখ্যায়িত করে হাসির পাত্র হয়ে উঠবেন না। প্রিয় প্রতিপক্ষ, আজ বিশ্ব এক নৈতিক ও এক রৈখিক অর্থনীতির ওপর দাঁড়িয়ে। আমরা যে পদ্ধতিতে রয়েছি সেখানে বলছে নাও বানাও, ব্যবহার করো এবং ফেলে দাও, কিন্তু এর ফল কি প্রিয় প্রতিপক্ষ? আশা করছি উত্তর দিয়ে যাবেন। জীববৈচিত্র্যের ধ্বংস, যে ধ্বংসের কারণ জানতে চাওয়া হলেই প্রধান কারণ ভোগবাদী অর্থনীতি। যে অর্থনীতি মানুষকে শেখায় অতিরিক্ত ভোগ, অতিরিক্ত উৎপাদন, অতিরিক্ত মুনাফা, কিন্তু কম দায়িত্ব। এই ব্যবস্থায় প্রকৃতি আজ আমাদের কাছে কেবলই সর্বংসহ সম্পদ হয়ে দাঁড়িয়েছে, দরদি মা হয়ে উঠতে পারেনি। প্রিয় প্রতিপক্ষ, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণই হলো অতিরিক্ত কার্বন নিঃসরণ, যা অবশ্যই আপনারা বলে গিয়েছেন। প্রতিপক্ষ, আপনারা জানেন কি এক পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম ক্যান তৈরি করতে নতুন ক্যানের তুলনায় প্রায় 95% কম শক্তির খরচ হয়? 2026 সালে বাজার বিশ্লেষণের রিপোর্ট অনুযায়ী অ্যালুমিনিয়ামের অক্ষুণ্ণ রিসাইক্লিং ক্ষমতা একে টেকসই শিল্পের এক অন্যতম প্রধান উপকরণ তৈরি করেছে। প্রিয় প্রতিপক্ষ, বায়ু দূষণের কথা বলে গেলেন। আপনারা কি জানেন মাত্র 20 বছরে যদি সঠিকভাবে সৌরশক্তি এবং পরিবেশকে পুনরুদ্ধার করা সম্ভব, তবে প্রায় পৃথিবীতে কার্বন নিঃসরণের হার প্রায় 30% কমানো সম্ভব। তথ্যসূত্র www.greeneco.com। এসব পরিবেশ রক্ষার এক বিশাল অবদান নয় কি প্রতিপক্ষ? সম্মানিত সুধী, জাতীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে দেখুন, বর্তমান বিশ্ব যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের কথা বলছে তা পুনর্জন্মবাদী অর্থনীতি বহু আগেই সেই বার্তা আমাদের কাছে পৌঁছেছে যে এই অর্থনীতি এই পৃথিবী শুধু বর্তমান প্রজন্মের নয় বরং ভবিষ্যৎ
ভবিষ্যৎ প্রজন্মেরও। প্রিয় প্রতিপক্ষ, বাংলাদেশে এটি কার্যকর উপাদান। দ্বিতীয় বক্তা বলে গেছেন প্লাস্টিক বর্জ্যের কথা। প্রিয় প্রতিপক্ষ, এই পুনর্জন্মবাদী অর্থনীতি বলে প্লাস্টিক বর্জ্য কোনো সমস্যা নয়, এটি একটি সম্পদ। আপনারা হয়তো জানবেন প্লাস্টিক বর্জ্য থেকে আমরা নতুন পণ্য কিংবা জৈব বর্জ্য থেকে বাস্তবায়নে বায়োগ্যাস বা সার ব্যবহারের মাধ্যমে আমরা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে পারি, সেই সাথে বৈদেশিক ঋণ নির্ভরতা কমিয়ে আনতে পারি। এখন প্রতিপক্ষের তৃতীয় বক্তা হয়তো গল্প বলে যাবেন পুনর্জন্মবাদী অর্থনীতি বাস্তবায়ন ও ব্যয়বহুল। আপনারা বারবার বাস্তবায়ন কঠিন শব্দটি বলছেন, কিন্তু একবারও তো প্রতিপক্ষ বলে গেলেন না এই বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ঠিক কিভাবে মানুষকে ধ্বংস করে চলেছে, কত পরিবেশকে নিঃস্ব করে চলেছে। প্রতিপক্ষ, ধ্বংসের মূল্য কখনো অর্থে মাপা যায় না। একদিন হয়তো ঠিক এমনই এক বিতর্ক মঞ্চের আয়োজন করা হয়েছিল যেখানে প্রাথমিক শিক্ষাকেও অসম্ভব বলে মনে করা হয়েছিল। তাই প্রতিপক্ষ, তর্কের খাতিরে তর্ক না করে আসুন সত্যটিকে মেনে নিয়ে আমার সঙ্গে সমস্বরে বলুন পুনর্জন্মবাদী অর্থনীতি পরিবেশ রক্ষার প্রধান উপায়। ধন্যবাদ। পক্ষ দল জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের দলনেতাকে তার যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিষয়ের বিপক্ষ দল ক্যান্টনমেন্ট কলেজ যশোরের দলনেতা আখলাক ইসলাম তানিমকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় সভাপতি, পুনর্জন্মবাদী অর্থনীতি যখন শুধু স্লোগান বা বড় বড় কর্পোরেটদের পকেট ভরার নতুন ফন্দি হয়ে দাঁড়ায়, তখন সচেতনতার দ্বারগোড়ায় প্রত্যেকটি মানুষকে যেতে হয়। আজ যেখানে দাবি করা হচ্ছে চক্রাকার গোলকধাঁধান বর্জ্য নাকি সোনা, কিন্তু বাস্তবে লক্ষ্য করুন রাজধানীর সে ড্রেনটি আজও আবর্জনায় ভরা। তাই তো 14 ডিসেম্বর 2025 দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদন থেকে উঠে আসা তথ্য অনুসারে উপদেষ্টা রেজওয়ানা হাসান তার বন ও জলবায়ু বিষয়ক আলোচনায় বলেন দেশের 18 কোটি মানুষকে পরিবেশ বিষয়ে সচেতন হওয়া জরুরি। ঠিক সেই প্রেক্ষাপট থেকে দাঁড়িয়ে আজ আমি এবং আমার দল বলছি পুনর্জন্মবাদী অর্থনীতি নয়, বরঞ্চ সচেতনতার মধ্য দিয়ে আইনের কঠোর বাস্তবায়ন পরিবেশ রক্ষার প্রধান উপায়, যেখানে পুনর্জন্মবাদী অর্থনীতি একটি সহায়ক উপায় মাত্র। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী সহ উপস্থিত সুধী সকলকে। মাননীয় সভাপতি, আজ আমাদের বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে পুনর্জন্মবাদী অর্থনীতি পরিবেশ রক্ষার প্রধান উপায়। বিপক্ষে অবস্থান করছি এবং আমরা বলছি পুনর্জন্মবাদী অর্থনীতির মতো একটি বাস্তবায়ন জটিলতা ও ধীরগতি সম্পূর্ণ অর্থনীতি মডেল কোনোভাবেই পরিবেশ রক্ষার প্রধান উপায় হতে পারে না। মাননীয় সভাপতি, ভাবলেও হাসি লাগে এবং মাঝে মাঝে নিজেই ভাবনার জগতে জড়িয়ে যায় যে আজ পক্ষ দলের প্রথম বক্তা এসে বলে গেলেন পুনর্জন্মবাদী অর্থনীতির কথা, দ্বিতীয় বক্তা এসে বলে গেলেন সার্কুলার ইকোনমির কথা এবং তৃতীয় বক্তা এসে বলে গেলেন মাননীয় সভাপতি ডিগ্রোথ ইকোনমির কথা। আমরা কোনটাকে বিশ্বাস করব? ভাবনার জগতে না ভারিয়ে যেতে ইচ্ছা করছে। মাননীয় সভাপতি, প্রথম বক্তা বলে গেলেন উৎপাদন কমিয়ে নেওয়া। আচ্ছা লক্ষ্য করুন বিজ্ঞ প্রতিপক্ষ, আজ যে সংস্থা উৎপাদন করবে, অর্থাৎ একজন ব্যক্তি, যেই ব্যক্তি আপনার উৎপাদন ভোগ করবে, অর্থাৎ আরেকজন ব্যক্তি এবং যেই ব্যক্তি এই সকল ভোগ সুষমভাবে বন্টন করবে, এই তিনজন ব্যক্তি যদি সঠিকভাবে সচেতন না হয় তাহলে আপনাদের উৎপাদন কমাবে কে? ঠিক সেই প্রেক্ষাপট থেকে দাঁড়িয়ে আমরা বলতে চাই আগে সচেতনতা কাজ করে, তারপর যে কাজ করে তাদের পুনর্জন্মবাদী অর্থনীতির ব্যবস্থা। সম্মানিত সভাপতি, তিনি বলে গেলেন যে কোনো আইন নেই, যে আইন বাংলাদেশে এমন কোনো আইন নেই, কিন্তু আইন থাকা সত্ত্বেও আজ বন উজাড় করা হচ্ছে। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, এখানে আজকে বিতর্কটা তৈরি হয়। আমরা বলছি কঠোর আইনের বাস্তবায়ন। আজ যখন বাস্তবায়ন হবে তখন সে সকল আইন মানতে সকল বাধ্য হবে এবং সচেতনতার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ পুনর্জন্মবাদী অর্থনীতির মাধ্যমে পরিবেশ রক্ষা করবে। সভাপতি, লক্ষ্য করুন একটি ছোট্ট উদাহরণ, আজ আপনি সেনাবাহিনীর ভিতরের কথা চিন্তা করুন, একই সঙ্গে বাইরের কথা চিন্তা করুন। আর সেখানে একটি ময়লার প্যাকেট ফেলাতে সবাই 10 বার ভাবে, কিন্তু বাইরে ফেলাতে ভাবে না। আমরা সেই স্থান থেকে বলছি কঠোর আইনের বাস্তবায়ন প্রয়োজন আছে। বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা এমন একটি পৃথিবীতে বসবাস করি যেখানে 193টি স্বাধীন দেশের মধ্যে জাতিসংঘের তথ্য অনুসারে 153টি দেশই অনুন্নত ও উন্নয়নশীল দেশের কাতারে পড়ে। এখন প্রশ্নটি ঠিক এখানে, আজ যখন আপনারা দাবি করেন এই 153টি দেশে আপনাদের পুনর্জন্মবাদী অর্থনীতির মতো একটি ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী অর্থ ব্যবস্থা চালু করবেন, তখন বিষয়টি হাস্যকর বিষয় ছাড়া কোনো কিছুরই রূপ ধারণ করে না। সম্মানিত সভাপতি, গল্প হলেও সত্য, কাল যখন কমলাপুর রেল স্টেশনে নামি চোখে বাঁধে ডান কাঁধে ছোট্ট শিশুকে না এক মা, যে নাকি ভিক্ষা করছে ছোট শিশুটির খাবারের জন্য। আর যেখানে দারিদ্রতা 3,60,00,000 এবং মায়ের ভিক্ষা করতে হয় ছোট শিশুর খাবারের জন্য, সেখানে তো পুনর্জন্মবাদী অর্থনীতির মাধ্যম একটি বিলাসিতার মাধ্যম মাত্র। বিজ্ঞ প্রতিপক্ষ, কিছুক্ষণের জন্য আপনারা শুধুমাত্র বাংলাদেশের কথা চিন্তা করুন। এমন একটি দেশে আপনাদের পুনর্জন্মবাদী অর্থনৈতিক মডেল আপনারা কিভাবে কার্যকর করবেন? তাহলে কি আমরা মেনে নেব এই অর্থনীতির মডেল শুধুমাত্র উচ্চ শ্রেণীর লোকেদের জন্য? মাননীয় সভাপতি, বাংলাদেশ প্রতিদিনের একটি প্রতিবেদন, বঙ্গোপসাগরের মাঝে তৈরি হয়েছে প্লাস্টিক এবং আবর্জনার বড় এক দ্বীপ। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনাদের কাছে প্রশ্ন, কিভাবে এই প্লাস্টিক আপনারা রিসাইকেল করবেন
এবং রিসাইকেল করতে পারলে বিষয়টি কতটি পরিবেশ বান্ধব হয়ে দাঁড়াবে। তা ডেইলি ক্যাম্পাসের তথ্য অনুসারে প্রতি বছর বিশ্বজুড়ে 380 মিলিয়ন টন প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে, যার 50% একবার ব্যবহারের পর ফেলে দেওয়া হচ্ছে। আপনাদের কাছে আবারও প্রশ্ন, কিভাবে এই প্লাস্টিক আপনারা নির্মূল করবেন? আপনাদের পুনর্জন্মবাদী অর্থ ব্যবস্থা দিয়ে। কিন্তু মাননীয় সভাপতি, এখানে আমাদের সচেতনতা কি বলে? আমাদের সচেতনতা বলে আজ আপনি প্লাস্টিক ব্যাগের ব্যবহারের বদলে পাটের, কাপড়ের, কাগজের ব্যাগ ব্যবহার করুন, এবং আপনি যদি নিজ ব্যক্তি সচেতন হন তাহলে এই সকল ব্যাগ বহন করার অভ্যাস এমনি আপনার গড়ে উঠবে। মাননীয় সভাপতি, আন্তর্জাতিক প্রকৃতি এবং প্রাকৃতিক সংরক্ষণ সংঘ IUCN একটি গবেষণা উঠে আসা তথ্য অনুসারে আজ পরিবেশের ক্ষতি পরিমাপ করা যতটা সহজ, পুনর্জন্ম পরিমাপ করা ততটা সহজ নয়। মাটির স্বাস্থ্য বা জীববৈচিত্র্য কতটি উন্নত হলো তা মাপার কোনো একক মানদণ্ড নেই। সেই জন্য তো UND এভারেজের মতো অনেক কোম্পানি একে গ্রিন ওয়াশিং, যাকে এক কথায় বলে পরিবেশ বান্ধব হওয়ার ভান ধরে বসে থাকে। মাননীয় সভাপতি, আজ যদি ওই সকল কোম্পানির মালিক সচেতন হতো তাদেরকে ভান ধরার আশ্রয়কে গ্রহণ করতে হতো। আর যদি ওই সকল কোম্পানির মালিক সচেতন হতো তাদেরকে পুনর্জন্মবাদী অর্থনীতি ব্যবস্থা পর্যন্ত যেতে হতো। তাই আমরা বলতে চাই, সচেতনতা নয়, সচেতনতার মধ্য দিয়ে পুনর্জন্মবাদী অর্থনীতি পরিবেশ রক্ষার প্রধান উপায় নয়, সচেতনতায়। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, ইতিমধ্যে আমরা আমাদের 3টি বাস্তবমুখী উদাহরণ সহ দেখাতে সক্ষম হয়েছি কিভাবে আমরা নাগরিক সচেতনকরণের মাধ্যমে আজ পরিবেশ রক্ষা করব, কিভাবে কঠোর আইন বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ রক্ষা করব। কিন্তু আজ আমরা যে সকল প্রশ্ন রেখে গিয়েছিলাম, একটি প্রশ্নেরও যথাযথ উত্তর দিতে পারেনি আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ। একই সঙ্গে তারা এই ভিত্তিটি মজবুত করতে পারেনি কিভাবে তাদের অর্থনীতির মডেল কার্যকর করতে। ঠিক সেই প্রেক্ষাপট থেকে দাঁড়িয়ে আমরা বলছি, পুনর্জন্মবাদী অর্থনীতি নয়, বরঞ্চ সচেতনতার মধ্য দিয়ে আইনের কঠোর বাস্তবায়ন পরিবেশ রক্ষার প্রধান উপায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। সুধী দর্শক, এ পর্যায়ে যুক্তি খণ্ডন, এবং যুক্তি খণ্ডনের জন্য আমি প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি পক্ষদল জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের দলনেতা হুমায়রা সুলতানা জিমকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবারও কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রতিপক্ষের তৃতীয় বক্তার বক্তব্য শুনছিলাম আর ভাবছিলাম, প্রতিপক্ষ বন্ধুরা হয়তো ঠিক ভুলে গিয়েছেন জলবায়ু পরিবর্তন আজ আর ভবিষ্যতের জন্য হুমকি নয়, এটি বর্তমানের বাস্তবতা। প্রিয় প্রতিপক্ষ, পুনর্জন্মবাদী অর্থনীতি পদক্ষেপ গ্রহণ করা না হলে পৃথিবী যে শূন্য ভবিষ্যতের দিকে এগোবে সেই সত্য স্বীকার করতে কুণ্ঠিত বোধ করবেন না। প্রিয় প্রতিপক্ষ, আপনারা জানতে চেয়েছেন পুনর্জন্মবাদী অর্থনীতি বাস্তবায়ন নাকি অসম্ভব। অসম্ভব, ঠিক এই শব্দটিতে পৃথিবী তো আজ ধ্বংসের মুখে। প্রিয় প্রতিপক্ষ, আমার দলের দ্বিতীয় বক্তা ইতোমধ্যেই চীনের উদাহরণ দিয়ে গিয়েছে, যা আপনারা ঠিক মনোযোগ দিয়ে শুনতে পারেননি। তাই আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর দূরে যাচ্ছি না, বলছি বাংলাদেশের সেন্ট মার্টিনের কথা, যেখানে শূন্য ওয়েস্ট এই নীতিকে ব্যবহার করে সেখানে প্লাস্টিক পণ্যের ব্যবহারকে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি সেখানে মানুষের যাতায়াত কিংবা পর্যটনের সংখ্যা উল্লেখযোগ্যভাবেই কমানো হয়েছে। আর ইতিমধ্যে আমরা এর ফল পেয়েছি প্রতিপক্ষ। আমরা দেখেছি যে বর্তমানে সেই সেন্ট মার্টিনে কচ্ছপের সংখ্যা দিনকে দিন বেড়ে চলেছে, যা অবশ্যই পরিবেশ রক্ষার এক অন্যতম বড় ভূমিকা। প্রিয় প্রতিপক্ষ, আপনারা বললেন আমরা নাকি এক একজন বক্তা এক এক কথা বলে যাচ্ছি। প্রিয় প্রতিপক্ষ, একজন বলছি পুনর্জন্মবাদী অর্থনীতির কথা, একজন বলছি দিগ্রোধ কথা। প্রিয় প্রতিপক্ষ, আপনারা একটু ইন্টারনেটটি চালু করে, যেহেতু আপনারা সেই ব্যবস্থাতে অভ্যস্ত, একটু দেখুন না ঠিক পুনর্জন্মবাদী অর্থনীতির ইংলিশ শব্দটি দিগ্রোধ, যা আপনারাই বলে গেলেন, আপনারাই শুনিয়ে গেলেন। প্রিয় প্রতিপক্ষ, আপনারা বারবার বলছেন এই পুনর্জন্মবাদী কঠিন ও ব্যয়বহুল। প্রিয় প্রতিপক্ষ, আমি বলছি কঠিন জন্যই এটি দরকার, কারণ সহজ পথ ইতোমধ্যে আমাদের সংকটকে বাড়িয়ে চলেছে। প্রিয় প্রতিপক্ষ, নাকি আপনার লাভের জন্য লাইসেন্স প্রাপ্ত ধ্বংসের কথা ভাবছেন? প্রিয় প্রতিপক্ষ, একটি মৃত গৃহে কখনো অর্থনীতি চলে না। প্রিয় প্রতিপক্ষ, তাই বাস্তবায়ন এটি কঠিন নয়। আপনারা বলে গেলেন পুনর্জন্মবাদী অর্থনীতি মানে আমরা যদি ব্যবহার করি তবে পিছিয়ে যাব। প্রিয় প্রতিপক্ষ, আপনারা কি জানেন ভুটানের কথা বলে গেলেন বারবার, কিন্তু ভুটান যে ইতোমধ্যে এই পুনর্জন্মবাদী অর্থনীতির নীতিকে আদর্শ ধরে বিভিন্ন স্থানীয় পর্যায়ে এই পুনর্জন্ম অর্থনীতির নীতিকে গ্রহণ করেছে আপনারা জানেন না, কারণ ইউরোপীয় দেশগুলোতেও নিউজিল্যান্ডের মতো বিভিন্ন জায়গায় ইতোমধ্যেই এই ধারা অব্যাহত রয়েছে। প্রিয় প্রতিপক্ষ, জিডিপি বাড়লে কখনো পরিবেশের মূল্য বেড়ে যায় না। আপনারাই বলুন, একটি মৃত গ্রহে কি অর্থনীতি চলে? প্রতিপক্ষ, জিডিপি বাড়লেও যদি মানুষ আজ বিষাক্ত বাতাসে শ্বাস নেয়, যদি এখনো পানির জন্য লড়ে, তবে সেই জিডিপির হিসাব শুধু কাগজেই ভালো, বাস্তবে ভয়াবহ। আপনারা গুনছেন মুনাফা, কিন্তু আমরা গুনছি কবর। সম্মানিত বিচারক মণ্ডলী, পুনর্জন্মবাদী অর্থনীতি মানে পিছিয়ে যাওয়া নয়, বরং বাঁচার জন্য ব্রেক টানা। একটি ট্রেন যদি খাদে পড়ে, আপনারা কি ট্রেনটাকে তখনও চলমানই রাখেন নাকি থামিয়ে দিন? প্রিয় প্রতিপক্ষ, আপনারা যে কবরের সংখ্যা না গুনে মুনাফাকে গুনছেন, প্রিয় প্রতিপক্ষ, এরপরেও যদি আপনার পুনর্জন্ম অর্থনীতির মতো পদক্ষেপকে বিরোধিতা করে যান, তবে হয়তো আপনারা এই মঞ্চে আজ হাজির হয়েছেন পরিবেশ বাঁচাতে নয়, বরং নিজেদের
নিজেদের অতিভোগকে বাঁচাতে। আপনারা তাই প্রতিপক্ষ এই সীমাহীন শব্দটিকে বাদ দিয়ে পুনর্জন্মবাদী অর্থনীতির মতো শক্তিশালী পদক্ষেপকে গ্রহণ করুন। তাই আর সমস্যারে বলুন, পুনর্জন্মবাদী অর্থনীতি বর্তমান সময়ে পরিবেশ রক্ষার প্রধান উপায়। ধন্যবাদ। এবারে আমি যুক্তি খণ্ডনের জন্য আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা আখলাক ইসলাম তানিমকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে যুক্তি খণ্ডন পর্বে পুনরায় সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, আজ প্রতিপক্ষের দাবি ছিল এমন, তোরা যে যা করিস ভাই, আমার সে সোনার হরিণটি চাই। সম্মানিত সভাপতি, আজ মাটির উর্বরতা নষ্ট হোক, নাগরিকের ক্ষতি হোক, দেশ বিপথে চলে যাক, কোনো সমস্যা নেই। তাদের এক চাওয়া এক দাবি, পুনর্জন্মবাদী অর্থনীতি ব্যবস্থা জারি করতেই হবে, তাতে দেশের ক্ষতি হলেও কোনো সমস্যা নেই। সম্মানিত সভাপতি, একটু লক্ষ্য করুন, আজ যে অর্থনীতির কোনো ভিত্তি নেই, আজ যে অর্থনীতির কোনো অস্তিত্ব নেই, সেই অর্থনীতির প্রতি কোনোভাবে বিশ্বাস করা যায় না। মাননীয় সভাপতি, তারা বনায়নের কথা বললো, কিন্তু তাদের পুনর্জন্মবাদী অর্থনীতি বনায়ন সম্পর্কে কি বলে একটু লক্ষ্য করুন। তাদের পুনর্জন্মবাদী অর্থনীতি বনায়নে বলে যে এই পুনর্জন্মবাদী অর্থনীতি দ্রুত ফলনের জন্য একই জাতীয় গাছ যেমন ইউক্যালিপটাস বা আকাশমণি লাগায়, কিন্তু একটি প্রকৃতিতে বনের নানা ধরনের গাছ পশু পাখি থাকে। এই মডেল শুধুমাত্র লাভজনক গাছ লাগায়, এটি পানি চুষে নেয় এবং জীববৈচিত্র্য নষ্ট করে, যা পরিবেশকে রক্ষা করে না, বরঞ্চ পরিবেশের সাথে প্রতারণা করে। তারা পড়ে গেলেন সৌর প্যানেলের কথা। সোলার প্যানেলের কথা। চীন নাকি সূর্যের আলোকে কাজে লাগে খুব বড় বড় সোলার প্যানেল তৈরি করছে, কিন্তু লক্ষ্য করুন 1 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে খরচ হয় 70,000 থেকে 1,60,000 টাকা। আজ প্রশ্ন এখানে, একটি অনুন্নত দেশ এবং একটি উন্নয়নশীল দেশ এই টাকা কিভাবে বহন করবে? তাহলে আপনাদের পুনর্জন্মবাদী অর্থনীতি ব্যবস্থা কি শুধুমাত্র উন্নয়নশীল দেশের জন্য, যেখানে উন্নয়নশীল দেশের সংখ্যা মাত্র 80 থেকে 90টি? তাহলে এই 80 থেকে 90টি দেশ বাদ দিয়ে বাকি সব দেশ বিপথে চলে যাক, কোনো সমস্যা নেই। তিনি বলে গেলেন রিসাইকেলের কথা। আচ্ছা মাননীয় সভাপতি, রিসাইকেল যখন করা হয়, এই রিসাইকেল করতে একটি প্রযুক্তি লাগে। এই প্রযুক্তির যে খরচটি হয়, এই খরচ বহন করবে কে? এই খরচ কোনো অনুন্নত বা উন্নয়নশীল দেশের জন্য বহন করা সম্ভব নয়। এবং একই সঙ্গে এই রিসাইকেল যখন করা হয়, তখন কার্বন নিঃসরণ হয়, যেই কার্বন নিঃসরণ পরিবেশকে উল্টে ক্ষতির দিকে ফেলিয়ে দেয়। তারা বললো বায়োগ্যাসের কথা। একটু লক্ষ্য করুন, বায়োগ্যাস তৈরির পর যে তরল বর্জ্য বের হয়, তা যদি অপরিকল্পিতভাবে এবং অসচেতনভাবে যেখানে যদি পানিতে ফেলানো হয়, তাহলে সে পানি দূষণ হয়। অর্থাৎ আপনাকে মানতে হবে, আগে সচেতনতা কাজ করে, তারপর যে কাজ করে আপনাদের পুনর্জন্মবাদী অর্থনীতি। তারা বলে গেলেন সম্পদের সুষম বন্টন ও ব্যবহারের কথা। একটু লক্ষ্য করুন, আজ যখন সম্পদের সুষম বন্টনের কথা আসে, আজ যখন সম্পদের সঠিক ব্যবহারের কথা আসে, এই সব কিছুতে সম্পত্তি থাকে একজন ব্যক্তি, এবং ওই ব্যক্তি যদি নিজ ব্যক্তি ভালো না হয়, তাহলে সঠিকভাবে সুষম বন্টনও হবে না, তার ব্যবহার হবে না। তিনি বলে গেলেন পুনর্জন্মবাদী সিস্টেম বা পরিকাঠামো আগে প্রয়োজন। আচ্ছা আপনি লক্ষ্য করুন, মডেল কি নিজে নিজে তৈরি হয়? মডেল কিন্তু তৈরি করেছে কোনো না কোনো ব্যক্তি, এবং সেই ব্যক্তি সচেতন হয়েছে, তারপর যে মডেল কার্যকর করেছে। মাননীয় সভাপতি, তারা এতক্ষণ পুনর্জন্মবাদী অর্থনীতির যে তত্ত্ব শোনালেন, তা শুনে মনে হলো মাথা ছাড়াই শরীর চলবে। আপনি শুধু একটি ভালো জামা কাপড় পরিয়ে দিলেই হচ্ছে, কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ ভুলে গেলে হবে না, আমাদের সচেতনা হচ্ছে সেই মস্তিষ্ক, যেই মস্তিষ্ক ছাড়া আপনাদের দামি মডেল কেবল অর্থহীন আবর্জনা। এই অর্থহীন আবর্জনা, এই অস্তিত্বহীন, যার কোনো অস্তিত্ব নেই, যেই মডেল কোনো দেশ আজও পর্যন্ত সঠিকভাবে কার্যকর করতে পারেনি, সেই মডেলের পরে আর ভরসা নয়। অর্থাৎ আমরা বলতে চাই, পুনর্জন্মবাদী অর্থনীতি নয়, বরঞ্চ সচেতনতার মধ্য দিয়ে কঠোর আইন বাস্তবায়ন পরিবেশ রক্ষার প্রধান উপায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। আমরা এতক্ষণ একটি চমৎকার এবং যুক্তিপূর্ণ বিতর্ক উপভোগ করলাম। জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ের এই বিতর্ক প্রতিযোগিতার আজকের যে প্রস্তাবনাটি ছিল, সেই প্রস্তাবনাটি হচ্ছে পুনর্জন্মবাদী অর্থনীতি পরিবেশ রক্ষার প্রধান উপায়। শুধু দর্শক, আমরা আজকে এমন এক আধুনিক বিশ্বে বসবাস করছি, যে বিশ্ব বহুমাত্রিক পরিবেশ সংকটের মুখোমুখি। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস, ভূমিক্ষয়, দূষণ ইত্যাদি পরিবেশ বিপর্যয়ের মধ্য দিয়ে মানব সভ্যতাকে আজকে একটি বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এই বাস্তবতায় আজকের বিতর্কের যে প্রস্তাবনাটি নির্ধারণ করা হয়েছে, পুনর্জন্মবাদী অর্থনীতি পরিবেশ রক্ষার প্রধান উপায়, আমি মনে করি তা নিঃসন্দেহে সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ এবং গভীর চিন্তার বিষয়। মানব সভ্যতাকে রক্ষা করার জন্য পরিবেশের যে বিপর্যয়, সেই বিপর্যয় রোধ করে পরিবেশকে মানব সভ্যতার
জন্য সহনীয় করে তোলার জন্য পৃথিবীতে নানা চিন্তা ভাবনা নীতি কার্যকর করার প্রচেষ্টা চালানো হচ্ছে এবং এই নীতি কার্যকর এবং এর মধ্য দিয়ে পরিবেশ রক্ষার উপায় উদ্ভাবনের জন্য রয়েছে নানা মুনির নানা মত। বিশেষজ্ঞরাও এই বিষয়ে ভিন্ন ভিন্ন মত উপস্থাপন করেছেন। আজকের এই যে প্রস্তাবনার আলোকে পক্ষ এবং বিপক্ষের আমাদের বিতার্কিকরা যে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন তার মধ্য দিয়েও আমরা একই প্রতিফলন দেখতে পেয়েছি। আজকে এই দুই পক্ষের যারা বিতার্কিক তারা অত্যন্ত দক্ষতার সাথে নিজ নিজ বক্তব্যের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। যারা এই বিষয়ের পক্ষে বলেছেন তারা পুনর্জন্মবাদী অর্থনীতি কেবল ক্ষতি কমানোর কথা বলে না, তারা এটি আমাদেরকে বলার চেষ্টা করেছেন, বরং প্রকৃতির সমাজ ও অর্থনীতিকে একসঙ্গে পুনর্গঠনের পথও দেখায়। তাদের বক্তব্যের মধ্য দিয়ে যে প্রধান যুক্তিটি তারা উপস্থাপনের চেষ্টা করেছেন তা হলো পরিবেশ সংকটের সমাধান কেবল প্রযুক্তিগত বা নীতিগত নয় বা জনসচেতনতার উপরও এটি নির্ভর করেনি, বরং এটি মূলত অর্থনৈতিক দর্শনের পরিবর্তন দাবি করে। পুনর্জন্মবাদী অর্থনীতি সেই পরিবর্তনের পথ দেখায়। এটি হচ্ছে আজকে যারা এখানে পক্ষ দলের পক্ষ থেকে বলেছেন বা যুক্তি উপস্থাপন করেছেন তাদের বক্তব্যের মূল সুর। অন্যদিকে যারা এই প্রস্তাবনার বিপক্ষে বলেছেন তারা মূলত আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন কেবল অর্থনৈতিক মডেল পরিবর্তন করলেই সব সমস্যার সমাধান হবে না এবং পরিবেশ রক্ষা করা সম্ভব হবে না। এর সঙ্গে তারা দেখাতে চেয়েছেন যে কার্যকর নীতি দরকার, প্রযুক্তি ও নাগরিকদের আচরণগত পরিবর্তন এবং সর্বোপরি জনসচেতনতা অত্যন্ত জরুরি। এবং যে কথাটি তারা খুব জোরের সাথে বলেননি, কিন্তু আমরা যেটি মনে করি এর সাথে রাজনৈতিক সদিচ্ছা এই বিষয়টিও আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যে কেননা আজকে আমরা যে পরিবেশ সংকটের কথা বলছি সেই সংকট কেবলমাত্র উন্নত বিশ্বের সংকট নয়, এই সংকট কেবল অনুন্নত উন্নয়নশীল দেশের সংকট নয়, এটি একটি বৈশ্বিক এবং বড় রকমের একটি সংকট। এবং আমি যেটি শুরুর দিকেই বলেছিলাম যে এই সংকট উত্তরণ এখন আমাদের সময়ের দাবি এবং এই উত্তরণের জন্য প্রত্যেক দেশ তাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাচ্ছে। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল বিজ্ঞ বিচারক মণ্ডলীর রায়ে যেটি চূড়ান্তকরণ করা হয়েছে সেটি আমার হাতে এসে পৌঁছেছে। আমি এখন এই ফলাফল ঘোষণা করব। ফলাফল ঘোষণার আগেই আজকে যে দলটি এই বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে, সম্মানিত বিচারক মণ্ডলীর পক্ষ থেকে, বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং একই সাথে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই প্রতিযোগিতাকে যারা উপভোগ্য করেছেন তাদেরকেও তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং একই সাথে আমি প্রত্যাশা করছি আজকে যে দুটি দল এখানে অংশগ্রহণ করেছেন তাদের যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে আমাদের একটি জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তারা আলোচনা করেছেন। এই রকম জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের বিতর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের এই বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি। আজকের এই পুনর্জন্মবাদী অর্থনীতি পরিবেশ রক্ষার প্রধান উপায় শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী দল হচ্ছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। এবং এই বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক হিসাবে যিনি বিচারক মণ্ডলীর রায়ে আজকে মনোনীত হয়েছেন তার নাম হচ্ছে ক্যাডেট হুমায়রা সুলতানা জিম, দলনেতা পক্ষদল। আজকের এই বিজয়ী দলের ব্যালট নাম্বার হচ্ছে 2 এবং বিজিত দলের ব্যালট নাম্বার 1। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের জন্য শুভকামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের আয়োজনের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।